ছেলের আমার নেহারি খেতে ইচ্ছে করছে। এক বাটি গরম গরম নেহারির সাথে নাকি তার ধোয়া ওঠা চালের রুটি, মানে সে রুটি ঠান্ডা হইতে পারবে না, সেই রুটি দিয়ে সে গরম গরম নেহারি খাবে। আর সাথে নাকি লম্বা লম্বা পায়া থাকতে হবে, সেই পায়া দিয়ে সে মানে আজকে সকালের নাস্তা খাবে। তো হঠাৎ করে সে বলতেছে যে মা, আমার কিন্তু প্রচুর পরিমাণে নেহারি খেতে ইচ্ছা করতেছে, আর আমার জন্য কিন্তু তোমার নেহারি রান্না করতেই হবে। তারপরও বলতে বলতে আমি কিন্তু 2 দিন তাকে ঘুরাই ফেলছি, আর ঘোরানো সম্ভব না, কারণ মানে বেচারা প্রচুর পরিমাণে মন চাইতেছে। আর আমিও আজকে গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে কাজের চাপে ছিলাম, চাপে থাকার কারণে আমি আসলে রাজি হইতেছিলাম না। কিন্তু কি আর করা, শরীর খারাপ হোক ভালো হোক, সন্তানের আবদারের কাছে কিন্তু মায়ের কষ্ট কিছুই না। তো নামিয়ে ফেললাম ফ্রিজ থেকে যে পায়াগুলা, যেটা কোরবানির সময় আমাদের বাসা থেকে দেওয়া হয়েছিল। তো এইগুলা এই যে এখন একটু ক্লিন করে নিচ্ছি। নেহারির এই যে হাড্ডিগুলা, যেটা রান্না করার জন্য পায়া আমরা বলি, এগুলা চারপাশে পাতলা পাতলা এক ধরনের পাতলা চামড়া থাকে, এগুলা মানে রগ বলে না চামড়া বলে আমি জানি না, এগুলা কিন্তু উঠায় ফেলতে হয়, নাহলে প্রচুর পরিমাণে ময়লা থাকে এগুলার মধ্যে। তারপরে দেখা যায় যখন কসাইরা এগুলাকে কোবায় কোবায় কাটে, তারপর ওখানে দেখা যায় নানান ধরনের বালি টালি এগুলো সব আটকায় থাকে, এগুলো ভালো করে ফেলে দেওয়াটাই বেটার। তো ফেলে দেওয়ার পরে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো কিছু না থাকে। তো নেহারি রান্নার ক্ষেত্রে আপনার ধোয়ার ক্ষেত্রে একটু ক্লিন থাকাটা, সাবধান থাকাটা আসলে অনেক জরুরি। নইলে দেখবেন যে নেহারি খাওয়ার জন্য একটা কামড় দিয়েছেন, আর এমনি একটা বালি কচ করে আপনার দাঁতে চিপায় পড়ে গেছে। তো যাই হোক, এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে পেঁয়াজের পরিমাণটা যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিয়েছি, তারপর একটু কম দিয়েছি, কারণ পরবর্তীতে আমি পেঁয়াজটা বাগার দিয়ে নেহারির মধ্যে দিব। তো দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর একটা একটা করে মশলা অ্যাড করব। সারাটা দিন ধরে মনে করে রান্নার প্রসেস করতেছি, রান্না করব, কিন্তু কোনোভাবে রান্না বসাতে পারতেছিলাম না, যে কোনো কারণেই হোক। সেই কারণের ব্যাখ্যা এখন দিতে যাব না। তো মানে এরকম করতে করতে রাত্রে কিন্তু এখন অনেক বেজে গেছে, প্রায় 11টা 11:30। তো এখন রান্না করতে চাচ্ছিলে, শুধু বারবার ঘুরে ঘুরে কিচেনের দিকে আসতেছে যে মা, রান্না কি হয়ে গেছে, রান্না কি হয়ে গেছে। আসলে বলেন তো, একে তো রান্না বসাই নেই এখনও পর্যন্ত, তার মধ্যে কি আর তাড়াতাড়ি নেহারি রান্না হয়ে যায়? নেহারি 2 দিন পর্যন্ত, 1 দিন পর্যন্ত ঠিকঠাক মতো জাল দিলে তারপর পারফেক্ট নেহারি খাওয়া যায়। নেহারি কখনোই চটজলদি জাল দিয়ে খেতে গেলে মানে আসল যে একটা সেটা থাকে না। তো যাই হোক, আমার কিছু করার নাই, ছেলে ঘুরতেছে আর আমি তাড়াহুড়া করতেছি, করে করে বসাইতেছি, যাই হোক অন্তত 3 ঘন্টা জাল দিলে বা 2.5 ঘন্টা জাল দিলে অন্তত পারফেক্টভাবে খেতে পারবে। তো যে মশলা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বাপরে বাপ, এক একটা সাইজ যে করছে না বড় বড় করে, অবশ্য বড় বড় ভালো লাগে, কিন্তু আমার আবার না একটু মানে পার্সোনাল চয়েস যদি এই নেহারির হাড্ডির সাথে একটু একটু করে মাংস লাগিয়ে রাখে, সেটা খেতে একটু ভালো লাগে। আর দেখা যায় বাচ্চারাও পছন্দ করে যে একটু মাংস হলে, রুটি রুটি খেতে গেলে সাথে যদি একটু মাংস থাকে তখন ভালো লাগে। তো অন্যান্য বার দেখা যায় কুরবানির সময় আমি আসলে যখন নেহারির হাড্ডিটা রাখতে গেলে একটু মাংস সাথে রেখে দিই, কারণ মাংস রেখে দিলে তখন দেখা যায় যে বললাম না, রুটি দিয়ে খেতে আসলে ভালো লাগে। তো এটা একদম নেহারি, এখানে কোনো মাংস অ্যাড করা নাই। তো দিতে পারতাম একটু, আমি ভুলে গিয়েছিলাম যে ভিজানোর সময় যদি একটুখানি মাংস ভিজিয়ে নিতাম তার সাথে দিয়ে দিলে হয়তো, ওটা মনে ছিল না। পরে রান্না বসানোর সময় এমনি দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে যদি আবার করতে চাই তখন আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কয়েকটা তেজপাতা, যে মশলা দেওয়া দরকার সবগুলো মশলা দিয়ে দিলাম, আর আস্তে আস্তে করে কষাবো। প্রথম ধাপের যে কষানোটা, এটা ভালোভাবে পারফেক্টভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একেবারে পানিটা শুকিয়ে নিব, শুকিয়ে নিয়ে তারপরে এখানে পানি অ্যাড করব। এতে হবে কি, যে একটা মশলার স্মেল সেটা কিন্তু থাকবে না, নইলে আবার পরে হলুদ মরিচের গন্ধটা পড়ে। আর আমাদের ঘরে দেখা যায় যে সাদা নেহারিটা খুব একটা খায় না, ওরা ঝাল ঝাল নেহারিটা পছন্দ করে, মশলাদার খাবার যেটা বলে আর কি, মশলাদার নেহারিটা অনেক বেশি পছন্দ করে। তো একেবারে 1 হাঁড়ি ঝোল দিয়ে দিলাম। এই হাঁড়িটা কিন্তু অনেক বড়, যদিও ভিডিওর মধ্যে অনেক ছোটো মনে হচ্ছে। 1 হাঁড়ি ঝোল দিয়ে এটাকে ফুটিয়ে উঠে তারপর একদম লো হিটে দিয়ে দিব। এবার চালের রুটি বানাবো। তো চালের রুটি কিন্তু আমি বুদ্ধি করে আগে সন্ধ্যার সময় বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটার ভিডিও এখন আপনার সাথে অ্যাড করতেছি। তো ওই যে সানিয়া, আমরা বলছিলাম যে চালের গুঁড়িটা তুমি চেলে নাও, কারণ চালের গুঁড়িটা কিন্তু এবারের না, আমার গত বছর যখন ধান নিয়েছিলাম গ্রামে গিয়ে, তখন এই চালের গুঁড়িটা করেছিলাম। আল্লাহর মধ্যে এখনও পর্যন্ত যে চালের গুঁড়িটা ভালো আছে, এটা আসলে আল্লাহর কাছে শুকরিয়া, কারণ এটা মাঝে মাঝে রোদে দেওয়া হয়েছে, তারপরে বারবার এরকম চেলে নেওয়া হয়েছে, এই জন্য চালের গুঁড়িটা ভালোই আছে, একদম পুরো পারফেক্ট, কোনো গন্ধ হয় নাই বা কোনো কিছু হয় নাই। তো যাই হোক, যে এখানে চালের রুটিটা বানিয়ে নেওয়া হচ্ছে। আমি যখন নেহারি খাওয়ার কথা বলছি, যদিও রান্না করতে পারতেছিলাম না, তারপর
সানি আমরা বলছি কিছু রুটি বানিয়ে দিয়ে যাও। রুটি বানিয়ে গেলে দেখা যাবে যে নেহারিটা রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলতে পারবে, এই জন্য আগে থেকে রুটিটা বানিয়ে নেওয়া। তো বুদ্ধি করে বানিয়ে নেওয়াতে কিন্তু ভালোই হয়েছে, নাহলে কিন্তু পরে প্রবলেম হইতো। তো এখানে কাই করে নেওয়া হচ্ছে, কাই করতেছে সানিয়ার আম্মা, বলতেছে যে একটু কাই বেশি পরিমাণ করা দরকার নেই, কারণ এতগুলা বানাইলে পরে খাওয়া হয় না, বেশি বেশি কোনো কিছু বানাইলে পরে নষ্ট হয়। আমি অবশ্য নষ্ট হইতে দিই না, কারণ হচ্ছে কোনো কিছু যদি অবশিষ্ট থেকে যায়, দেখেন ফেলে দেওয়া থেকে খেয়ে নেওয়া কিন্তু অনেক ভালো। তো আমি ডিপ ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে দেখা যায় এটাতে অন্য কিছু বানিয়ে নিই। আমার মাথায় আবার অনেক বুদ্ধি আলহামদুলিল্লাহ, মানে আমি এটা দিয়ে ওইটা বানাই, ওইটা দিয়ে এটা বানাই, ফেলতে দিই না, ফেলে দেওয়াটা হচ্ছে বোকামি। আর দেখেন একটা দানা তৈরি হতে কত সময়ের ব্যাপার, একটা দানার মধ্যে কত রহমত আছে, কত বরকত আছে, যে রহমত বরকত নিজের হাতে আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো যাই হোক, এই যে রুটি বানানো হচ্ছে আর আমি দেখতেছি। এবার আমরা চালের গুঁড়ি যে করেছিলাম, চালের গুঁড়িটা না পুরো আটার মতো, এখানে এক্সট্রা না, যে চালের গুঁড়ি বানালে যেরকম দেখা যায় যে চালের গুঁড়ি দিয়ে যে আমরা রুটি বানালে ফেটে যায় বা এক্সট্রা ময়দা আটা ব্যবহার করতে হয়, এখানে কিছুই ব্যবহার করতে হয় না, এমনি এমনি রুটি হয়ে যায়। তো সানিয়ার মা দ্রুত বানাচ্ছে, এর মধ্যে আমি আবার বললাম যে আমার কাজ আছে, তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে নাও, আমি ভিডিও করে চলে যাই, কারণ আমার ভিডিও করাটা হচ্ছে জরুরি, পরে সে আস্তে আস্তে করে রুটিগুলো বানাক। তো সানিয়ার আম্মা আস্তে আস্তে করে বানাচ্ছে, আমি 2টা রুটি বানানোর ভিডিও করে চট করে, আমার অন্য কাজ ছিল। আর আসলে ঘরের মধ্যে অনেক ধরনের কাজই আছে, সব কিছু বছর ভিডিওর পিছনে তো সময় দিলে চলবে না, আর সব কাজের ভিডিও করা চলে না। তো সানিয়ার আম্মা একদম 2টা কড়াই বসিয়ে দিয়েছে, 2 পাশে, একটা হচ্ছে তাওয়া, একটা হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে রুটিগুলো যে হালকা হালকা করে ভাজতেছে। চালের রুটি হালকা করে খোলাই দিলেই মজা লাগে, চালের রুটি এতটা বেশি ভাজলে মজা লাগে না। আর দিদি আমার কিচেনের 12টা বেজে যাচ্ছে চালের গুঁড়ি দিয়ে, কারণ রুটি বানানোর সময় এত বেশি গুঁড়ি ব্যবহার করা হয়েছে যে বলার মতো না। এখানে মানে মাংসটা আলহামদুলিল্লাহ প্রায় মানে নেহারির মাংসটা সিদ্ধ হয়ে গেছে, হাঁড়িটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন কিন্তু রাত্রের প্রায় 3টা বাজে, রান্না করা শেষে দেখেন বেরেস্তাগুলো কতটা কালারফুল লাগতেছে, এগুলো ভেজে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি এই নেহারির মধ্যে লাস্ট মোমেন্টে। বা আপনি যদি গরু মাংস রান্না করার পরে যদি একটু এরকম বেরেস্তা করে দিয়ে দেন, আলাদা একটা ফ্লেভার আসে এটার। এই ফ্লেভারটা নর্মালি যেরকম মাংস রান্না করলে আরেকটা ফ্লেভার হয়, আর এটাতে হয় ভিন্ন রকমের ফ্লেভার। এটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে সামান্য রকম যে আমার বাসায় তৈরি করা মশলা আছে, শাহি গরম মশলা, যেটা বাসায় তৈরি করেছি, ওখান থেকে একটু মশলা অ্যাড করে দিয়েছি। 2টা মিলে কিন্তু ফ্লেভারটা চমৎকার আসে। আর এই নেহারিটা সকালবেলা খাবে, যেহেতু আমার ছেলে তো এখন অস্থির হয়ে গেছে, ও একটুখানি খাবে। তো যাক, অনেক বেশি মজা লাগবে তখন। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই 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 জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।